আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা বন্ধ করে দ্রুত ব্যবসার পরিবেশ নিশ্চিত করা, আমদানি রপ্তানি কার্যক্রম চালু এবং সীমিত পরিসরে হলেও ইন্টারনেট সেবা চালু করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময়কালে তারা এসব দাবি জানান। একই সাথে গত কয়েকদিনে দেশ জুড়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের বিচারের দাবিও জানান ব্যবসায়ী নেতারা। নজরানা চৌধুরী রিপোর্ট। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব সহিংসতার নিন্দা জানান। আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যারা আমার দেশকে পুড়িয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। আমার মনে হয় সেগুলি বিচারের আওতা আনেন। যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা। ব্যবসা বাণিজ্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতীতে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এখনও এক ধরনের সংকট চলছে উল্লেখ করে এই সংকটে ব্যবসায়ীরা যেমন সরকারের পাশে থাকবে, তেমনি দেশের পরিস্থিতি উন্নতি করার মাধ্যমে দ্রুত ব্যবসার পরিবেশ সৃষ্টিরও দাবি জানান তারা। আমাদের যে ফ্যাক্টরিগুলি যদি আমরা চালু রাখতে পারি তাহলে আমাদের যে শ্রমিকগুলি একটা সুশৃঙ্খল পরিবেশে আমাদের ফ্যাক্টরির ভিতরে থাকবে। কিন্তু এরা যদি ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে বাইরে যদি থাকে তাদেরকে বিভিন্নজন ইউজ করার জন্য বিভিন্নজন তাদেরকে নিয়ে যেতে পারে। আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে। এটা হতে পারে না, আমরা এটার পাশে নাই। সো এখানে যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন, আপনারা ভালো তদন্ত করেন। এবং একটা জিনিস বলতেই হবে যে এইটার আগে আমাদের যে ইন্টেলিজেন্স এতগুলো এজেন্সি আছে তারা আমাদেরকে এইসব তথ্য দিয়েছে কিনা, আপনাকে কেন ওই তথ্যগুলো দেওয়া হলো না, এইটা আমরা জানতে চাই। সারাদিন আপনারা মিলিটারি কর্ডন দিয়ে আমাদেরকে ট্রান্সপোর্ট ঢাকা এবং চিটাগং রাস্তা রিলিঙ্ক না করলে আমরা বাঁচবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিছু থাকবে না। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আমাদের এক একটা ক্রেতাকে 5টা করে ইমেল পাঠাচ্ছে যে বাংলাদেশ থেকে আর মাল নেওয়া যাবে না। এটা আমাদেরকে ক্ষতি করছে অনেক দূরের জন্য। আজকে থেকে আপনারা সীমিত পরিমাণে শুধু ইমেল চালু করে দেন। এটা পারবো, নিশ্চয়ই আমরা পারবো। অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত শুরু না করা গেলে কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম মুখ থুবড়ে পড়বে বলেও জানান ব্যবসায়ী নেতারা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বাসায় পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নৃশংসভাবে হত্যা চালিয়েছে সরকার। দেশে কারফিউ জারির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণকে চরম বিপর্যয় ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে সরকার। ফখরুল বলেন, কোটা বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে দলীয় নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে। গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে রিমান্ডে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। বলেন, অন্যায় অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোনো স্বৈর শাসক টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের বাসায় পুলিশি তল্লাশি বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল। সব গ্রেডের সরকারি চাকুরিতে 93% মেধার ভিত্তিতে এবং 5% মুক্তিযোদ্ধার সন্তান, 2% অন্যান্য কোটায় নিয়োগের বিধান করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাতে প্রজ্ঞাপনের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে নির্বাহী আদেশে সরকার আরও একদিন সাধারণ ছুটি বাড়িয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। প্রস্তাবনাটা ওটাই থাকবে। সেক্ষেত্রে আপনার হাইকোর্টের রায় যেটা আছে, অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যেভাবে ঠিক চেয়েছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা, তো সরাসরি নিয়োগ হয়ে থাকে নবম গ্রেড থেকে শুরু করে, অর্থাৎ বিসিএস ক্যাডার থেকে শুরু করে আপনার অন্যান্য সব ক্যাডারে।
তো সেটি 20 গ্রেড পর্যন্ত, 20তম গ্রেড পর্যন্ত। তো সেভাবেই সরাসরি মানে হচ্ছে সরাসরি নিয়োগ মানে হচ্ছে সেভাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তৃতীয় দিনের মতো দেশব্যাপী চলছে কারফিউ। রাজধানী মোড়ে মোড়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করার পর আবারও শুরু হয় কারফিউ। এদিকে যাত্রাবাড়ি শনির আখড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পুলিশ প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বিজিবির পাশাপাশি কারফিউর তৃতীয় দিনে মোতায়েন ছিল সেনা সদস্যরাও। রাস্তায় যানবাহন চলাচল সীমিত, তবে গত দুদিনের তুলনায় রিকশা ও সিএনজি এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। চোখে পড়েনি কোনো গণপরিবহন। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের পরিচয় নিশ্চিত হয়েই গন্তব্যে যেতে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহজনক মনে হলে করা হচ্ছে তল্লাশি। এদিকে যাত্রাবাড়ি শনির আখড়া সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশেষ মহল ফায়দা হাসিল করতেই জ্বালাও পোড়াও করেছে। যে একটি বিশেষ মহল এ থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে এবং জ্বালাও পোড়াও এর কার্যক্রম শুরু করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও রাজধানীর ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। তাদেরকে দমন করার জন্য, কার্যকরভাবে দমন করার জন্য যা করা প্রয়োজন সরকার করছে এবং করবে, এবং আমরা এই দায়িত্ব আমাদের পেশাদারিত্বের সাথে যেভাবে করা দরকার সেইভাবে করব। সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 3 ঘন্টা কারফিউ শিথিল করা হয়। এ সময় প্রয়োজনীয় কাজ সেরে নেন সাধারণ মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলেও জানান তিনি। দেশবাসীর কাছে সহযোগিতাও চান সেনাপ্রধান। রাজধানীতে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটে। দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় গত 19 জুলাই রাত 12টার পর সেনা মোতায়েন করা হয় সারা দেশে। রাজধানীতে মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন তিনি। এ সময় নানা দিক নির্দেশনাও দেন বাহিনী প্রধান। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ ও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী সব সময় পাশে রয়েছে। যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয়। এই সম্পদ কারো ব্যক্তিগত না, এই সম্পদ জনগণের সম্পদ। সুতরাং এই জনগণের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি। পাবলিকের মধ্যে একটু কনফিডেন্স নিয়ে আসতে হবে, একটা স্বস্তি নিয়ে আসতে হবে। আমার ধারণা যে কিছু সময় লাগবে, বাট এটা হয়ে যাবে। বাট লাইফ লাইন ইজ অলরেডি এস্টাবলিশড, এটাকে সাস্টেইন করতে হবে। আমরা সঠিক দিকেই এগিয়ে যাচ্ছি, হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তায় দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। বাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি দিয়েছে। কারফিউ চলাকালে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা জনগণকে মেনে চলার অনুরোধ জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ প্রিপেইড মিটার ব্যবহারকারী 2,40,00,000 গ্রাহক। ডিপিডিসি ডেস্কোতে এসে এমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে নিচ্ছেন তারা। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও রিচার্জ করতে পারেননি অনেকেই। এদিকে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি রোববারের মধ্যেই চাপ সামলে নেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট।
সারা দেশে চলমান কারফিউয়ের মধ্যেই দুর্ভোগ মাথায় নিয়ে বের হতে হয়েছে এই মানুষগুলোকে। মানুষের এই দীর্ঘ সারি বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জের। রাজধানীর গুলশানের এই প্রিপেইড মিটার রিচার্জ সেন্টারে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় চরম বিপাকে এসব গ্রাহক। এখানে লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত মনে হয় যেন আমাদের লাইন পেতে সম্ভবত আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে, এখন বাসায় বাচ্চা আছে, মহিলারা আছে, এরা কাজ করছে, এদের জন্য চরম ভোগান্তি। আমাদের কাছে বলারও কিছু নাই, কোনো অভিযোগ দেওয়ারও কেউ নাই, কেউ দেখারও কেউ নাই। নারী পুরুষের দীর্ঘ সারির এই মানুষদের অনেকের কার্ডের ব্যালেন্স শেষ হয়েছে, আবার এমন অনেকেই আছেন যারা আশঙ্কা মাথায় নিয়ে এসেছেন কখন যেন ব্যালেন্স শেষ হয়ে যায়। ভোগান্তিস্ত হইতো না, যদি অটোতে আমাদের ভরে দিত, পরে আমাদের টিকা কাইটা নিলে কোনো সমস্যা ছিল না। সংসার ফলে এখানে দাঁড়ায় আছি, আর কতক্ষণ সিরিয়ালে থাকতে হবে সেটাও জানি না। কার্ড রিচার্জ করতে না পেরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন অনেকেই। সবচেয়ে বিপাকে আছেন হঠাৎ অকার্যকর হওয়া কার্ড পরিবর্তন করা নিয়ে। আমাকে ফোন কল করছে সকাল 9টার সময় যে আপনি অফিসে আসেন। এখন আমি অফিসে আসছি বলে এখন সকাল 6টার সময়, সন্ধ্যা 6টার পর আসছে আমার কার্ড নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি তাদেরকে পর্যায়ক্রমে আমাদের সর্বোচ্চ সেবাটুকু দিয়ে তাদেরকে ফেরানো আর কি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অবর্ণনীয় কষ্ট সহ্য করেও অনেকে কার্ড রিচার্জ করতে পারেন নাই। আমরা ভিতরে অফিসে কথা বলেছি, এই দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন তাদের যথাসাধ্য চেষ্টা তারা করছেন। আমরা একটি প্রশ্ন তাদেরকে করেছি যে এটি কি অটোমেটিক যে ইমার্জেন্সি ব্যালেন্স এখানে ভরে দেওয়া হচ্ছে সেটি অটোমেটিক করে দেওয়া যেত কি না। তারা বলেছেন যে অটোমেটিক করে দেওয়া যেত, কিন্তু সেটিও ব্যাহত হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলেই। এদিকে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রিচার্জ সেন্টার পরিদর্শন করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। এখন আর ওরকম ভিড় নাই, ওরকম চাপ নাই, ওরকম আতঙ্ক নাই। ইন্টারনেট সার্ভিসটা যত দ্রুত আসবে আশা করছি। আমার মনে হয় এটা ধীরে ধীরে আজকের দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে আসবে সারা বাংলাদেশ ব্যাপী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। চলমান পরিস্থিতিতে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য, যাতে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। এ অবস্থায় দ্রুত ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করতে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী নেতাদের। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে বন্ধ দেশের প্রায় সব দোকানপাট ও মার্কেট। এতে চরম আর্থিক ক্ষতির মুখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় সেবা খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রমই এখন স্থবির। সব মিলে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় ব্যবসায়ী নেতারা। ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যদি সচল না হয় তাহলে সমগ্র জনগোষ্ঠী কিন্তু এক ধরনের বিপদে পড়ে যাবে। অতএব আমাকে যেভাবেই হোক আমাকে ব্যবসা বাণিজ্য সচল করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থাটা পরিত্রাণ হওয়া দরকার, যাতে করে দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি এবং স্বাভাবিকতা ফিরে আসে। চলমান অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে দেশের রপ্তানি খাত। বন্ধ আছে তৈরি পোশাক শিল্পসহ সব ধরনের রপ্তানিমুখী কারখানা। বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বিজিএমইএ। কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 1600 কোটি টাকা। তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের প্রতি যে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতার ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট না থাকায় রপ্তানির কার্যক্রমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া দ্রুততার সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সার্ভার জটিলতা আর দেশীয় ইন্টারনেট বিলম্বনায় বাতিল হওয়া 11টি ফ্লাইটে যাত্রীদের বিদেশে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সহস্রাধিক যাত্রী এখনও টিকিট পাননি। কিছুদিনের মধ্যে তাদের বেশিরভাগের ভিসার মেয়াদ শেষ হবে। তবে এ সংকট শিগগিরই কেটে যাওয়ার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দুদিন আগে সৌদি আরবে কাজে ফেরার কথা থাকলেও এখনও এজেন্সি, এয়ারপোর্ট সহ দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা। বাতিল হওয়া টিকিট নিয়ে কোনো সদুত্তর নেই এজেন্সির। আজকে আমার ভিসার মেয়াদটা শেষ, বাস আমি কালকেও আসছিলাম, আসার পর আমার নাম্বারটা রেখে আমাকে বলছে তো চলে যান, আমরা ফোন করব।
তারপর আমার ফোন আসছে না। আমাকে শুধু মোবাইল নাম্বার রাখছে, রেখে বলছে যে আমাকে পরে ফোন দিয়ে জানানো হবে। তারা কোনো ফিক্স ডেট দিচ্ছে না। এখন আমরা যে এই এয়ারপোর্টে এসে যে ভোগান্তিটায় পড়ছি, আমরা কোথায় হোটেলে থাকবো, কোথায় খাবো। এমন দুশ্চিন্তা নিয়ে শূন্য হাতে ফিরে যাচ্ছেন প্রবাসীরা। ফ্লাইট বাতিল হওয়ায় আবাসন, খাবার আর যাতায়াত খরচ বেড়েছে অনেক। 3000 টাকা ওনার খরচ হয়েছে, তো এখানে হাজি ক্যাম্পে ছিল। সারাদিন ধরে বসে রয়েছি, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। হাজি ক্যাম্পে থাকছি, একজন লোক থেকে যদি আমার কাছ থেকে 1800 টাকা রুম ভাড়া নিছে। এয়ারপোর্টে যানবাহনে কয়েক গুণ ভাড়া দিয়েও বিলম্ব যাত্রায় যাত্রীদের হয়রানি চরমে। যে জায়গায় 2000 টাকা ভাড়া আমি 7000 টাকা খরচ করে গেছি। বিমানমন্ত্রী জানালেন, সৌদি আরবগামী যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারক্রাফটে নেয়ার প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। তবে ফ্লাইট বাড়িয়ে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে তারা। মাইক্রোসফটের একটা গ্লিচের কারণে এবং আমাদের দেশের কারণে, বিশেষ করে সাউদি এয়ারলাইন্সের 4টা ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। যে এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছে, সেই এজেন্সি অ্যাপ্লিকেশন করলে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে আমরা অফার করেছি যে তোমরা যদি সাহায্য চাও, বাংলাদেশ বিমানও রেডি আছে, আমাদের প্লেন দিয়ে তোমাদেরকে সাহায্য করবো। কদিন ধরে দেশের বিভিন্ন রুটে ফ্লাইট ভাড়া বাড়ানোর বিষয়ে সংস্থাগুলোর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি থাকলেও এখনও কারো বিরুদ্ধে সেটি বাস্তবায়ন হয়নি বলে জানান বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান। যদি আগামীতে কেউ ভাড়া বাড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট বন্ধ থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ব্যবসায়ীরা জানিয়েছেন, বৈদেশিক বাণিজ্যের প্রায় সব দাপ্তরিক কাজ কাস্টমসের অটোমেশনের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় রপ্তানি কিংবা বন্দর থেকে পণ্য ছাড় করা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, জরুরি ক্ষেত্র সহ পচনশীল পণ্য ছাড়তে ম্যানুয়াল পদ্ধতিতে সীমিতভাবে কাজ চলছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের জেরে ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রায় 200 কোটি টাকা মূল্যমানের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের 63টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি গাড়ি রয়েছে বলে জানান তিনি। বিকেলে রাজধানী মিন্টু রোডে মন্ত্রীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সারা দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বেশ কিছু গাড়ি ও অফিস ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে মেয়র সেলিনা হায়াত আইভি টেলিফোনে জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামায়াত এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বলে জানান মন্ত্রী। বিটিভি ভবনের কোনো জায়গা অক্ষত রাখা হয়নি উল্লেখ করে তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এছাড়া হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি। যে এমন কোনো জায়গা রাখে নাই যেখানে ক্ষত চিহ্ন নেই, আগুন দেওয়া হয়, যেখানে আগুন লাগেনি সেটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই বিভৎস, আমি জানি না আমরা যারা 71-এ খুব ছোট ছিলাম, এরকম বিভৎস কোনো হয়েছে কিনা ঘটনা, এটি আমার জানা নেই। এটা এই ভেতরেই আসলে আপনাদেরকে নিয়েই তো দেখলেন আপনারাও, এটা সত্যিই খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। জামাত, শিবির, বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী হামলা করে দেশের সম্পদ ধ্বংস করেছে উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তারা দেশের মানুষের মঙ্গল চায় না। রাজধানী এলিফ্যান্ট রোডে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এমন সহিংস রাজনীতি বাংলাদেশে করতে দেয়া যাবে না। তিনি দাবি করেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান ফটক ভেঙে দুষ্কৃতিকারী সিকিউরিটিদের মারধর করে গার্ডরুমে রাখা মূল্যবান সামগ্রী লুট করেন। এরপর ভিতরে 2টি জিপ, 3টি মাইক্রোবাস, একটি বাস, একটি পিকআপ, একটি গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকা। পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামাতের 3 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে
আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরে ১৯ জন এবং কুমিল্লায় ৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁয় বিস্ফোরক ও পুলিশের ওপর হামলা মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি সহ ১১ জন, খুলনায় নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে জেলা জামায়াতের নায়েবে আমির ও মহানগর যুবদলের সহ সভাপতি সহ ১৬ জন, সিলেট মহানগর পুলিশের ৭ মামলায় ৯২ জন, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বিএনপি জামায়াতের ৭ জন এবং নাটোরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকা থেকে ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৫ থেকে ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে থিম্পুতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে তাদের বিপক্ষে ২টি ম্যাচকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন অধিনায়ক সাবিনা খাতুন। ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সহ অধিনায়ক মারিয়া মান্ডাও জানিয়েছেন এই ম্যাচ দুটি দলের শক্তি সামর্থ্যের জায়গা খুঁজতে সহায়তা করবে। কুশল ইয়াসিরের রিপোর্ট। ফিফা আন্তর্জাতিক প্রীতি দুটি ম্যাচ খেলতে সোমবার ভোরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী দল। থিম্পুতে নিজস্ব অর্থায়নে ভুটানের বিপক্ষে খেলবে লাল সবুজরা। লক্ষ্য অক্টোবরে নেপালে অনুষ্ঠিতব্য নারী সাফের আগে নিজেদের ঝালিয়ে নেয়া। নানা কারণেই এবার বিদেশের মাঠে একাধিক ম্যাচ খেলা সম্ভব হয়নি বাফুফের। তাই সাফের মূল পর্বের আগে ভুটান ছাড়াও অন্যান্য দেশের বিপক্ষে খেলতে চান সাবিনা। প্রস্তুতি হিসেবে যে এটা একটা ভালো দিক যে 2টা ম্যাচ খেলতে পাচ্ছি, বাট আরও যে 2 মাস আছে হাতে সেই সময়টাতে যদি আরও 2-3টা ম্যাচ খেলা যায় আমার মনে হয় যে ওটা আরও ভালো হবে সাফের প্রস্তুতির জন্য। 24 ও 27 জুলাই ভুটানের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিকালে আমরা যখন খেলতাম তো ওইখানে আমরা খুব ভালো পারফরমেন্স করেছি এবং ভুটানের সাথে আমাদের অভিজ্ঞতা আছে। তো সিনিয়র টিমে হয়ে আমরা এখন যাচ্ছি, তো এটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, তো আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো এবং আমরা তাদের সাথে চেষ্টা করব ভালো খেলার। অক্টোবরের নারী সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।